এই ভিডিওতে আমি বইয়ে চোখ বোলানো শুরু করব অষ্টম অধ্যায় থেকে। স্ট্যান্ডার্ড ফর্মের কথা বলা হচ্ছে এবং পাশে স্ট্যান্ডার্ড ফর্মের সংজ্ঞা দেওয়া আছে। তো এটা আমরা দেখে বুঝতে পারছি এটা পদার্থবিজ্ঞানে আমরা এটাকে বলি সায়েন্টিফিক নোটেশন অফ নাম্বার, সংখ্যার বৈজ্ঞানিক রূপ, সেটাকে এখানে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। 5-এর পরে 5টা শূন্য, এই সংখ্যাটিকে কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করতে হয়, অথবা এটাকে আমরা কি বলি, সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয়, সায়েন্টিফিক নোটেশনে প্রকাশ করতে হয়। এবং অনেক ছোট নাম্বারও ডিজিট অনেক বেশি থাকে না। আসল পয়েন্টটা হলো ডিজিট যদি খুব বেশি হয়, সংখ্যাটা মানের দিক দিয়ে খুব বড় হোক অথবা মানের দিক দিয়ে খুব ছোট হোক, যদি সংখ্যাটা ডিজিট সংখ্যা বেশি হয় তাহলে তখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মের দিকে যাই বা সংখ্যার বৈজ্ঞানিক রূপের দিকে যাই। আচ্ছা, বাকি সবগুলো আসলে এরকমই, কিছু এক্সাম্পল দিয়ে দিছে। এবং ক্যালকুলেটিং উইথ নাম্বারস ইন স্ট্যান্ডার্ড ফর্ম, এবং এগুলো খুব জরুরি, কিন্তু হয়তো একবার সমাধান করতে গিয়ে এগুলো খুব একটা কঠিন না, কিন্তু আমি সারা বাংলাদেশের অবস্থা জানি না, অ্যাটলিস্ট আমার অঞ্চলের বাচ্চা কাচ্চা এরা পড়াশোনা নিয়ে এত সিরিয়াসও না, কিছু না, অল্প কয়েকজনই একটু সিরিয়াস। তো তারা দেখা যায় বৈজ্ঞানিক সংখ্যা কিছু বুঝেও না, ক্যালকুলেটর বসায়, ক্যালকুলেটর যা দেয় তাই লিখে, একটু এদিক সেদিক কিছুই বোঝে না। তো এগুলো খুব দরকারি দক্ষতা আসলে, কিভাবে দুটা সংখ্যা যদি বৈজ্ঞানিক রূপে থাকে তখন কিভাবে তাদেরকে গুণ করতে হয়, ভাগ করতে হয় বা অন্যান্য প্রক্রিয়া চালাতে হয়, ঠিক আছে। এটা তো এখানে দেখাইছে কিভাবে দুইটা সংখ্যা বৈজ্ঞানিক রূপে থাকলে তাদেরকে কিভাবে গুণ করতে হয়, ভাগ করতে হয়। ইয়েস, এখানেও এক্সারসাইজ দেওয়া। ওকে, আমি আসছি পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা আমার খুব ভালো লাগে। আমি যখন নটরডেম কলেজে পড়ি 2010-11 সালে, তখন নটরডেম কলেজের লাইব্রেরিতে আমি একটা বই পেয়েছিলাম, এবং বইয়ের কভার দেখে যেটা মনে হয় এটা খুব পুরনো বই, অ্যাটলিস্ট পাকিস্তান আমলের বই, ওটা ইংরেজি বই ছিল। তো ওখানে আমি প্রথম এটা দেখি এস্টিমেশন। এস্টিমেশন কিন্তু এটা জরুরি দক্ষতা। এখন নবম দশম শ্রেণীর বর্তমান যে পদার্থবিজ্ঞান বই, ওই পদার্থবিজ্ঞান বইয়ে কিছু এস্টিমেশনের ব্যাপার বলা আছে, যেমন 1 মিটার দৈর্ঘ্যটা কতটুকু বলছে, একটা মাঝারি উচ্চতার মানুষ যদি দাঁড়ায় তাহলে তার পায়ের তলা থেকে তার নাভি পর্যন্ত যে দূরত্ব সেটা মোটামুটি 1 মিটার। এরকম কিছু এস্টিমেশনের এক্সাম্পল বা এস্টিমেশনের জন্য সহায়ক সূত্র এগুলো দেওয়া আছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে। তো আমি এর আগেও প্রথম দেখছি এস্টিমেশনের ব্যাপারটা, দেখেছিলাম এখানে একটা ইংরেজি বইয়ে, গণিত বই। তো এখানে তারা সুন্দর, তারা এখানে বলতেছে এখানে একটা মানুষ দাঁড়ায় আছে ল্যাম্পপোস্টের নিচে, মানুষটার দৈর্ঘ্য বইলা দিছে, মানুষের দৈর্ঘ্য বলেও নাই, ঠিক আছে। আচ্ছা, ল্যাম্পপোস্টটার দৈর্ঘ্য কত হইতে পারে, পাশে একটা মানুষ দিছে। তো মানুষের সাধারণ দৈর্ঘ্য কত, মানুষের যে বলছে হাইট টু এন অ্যাডাল্ট পারসন ওয়েস্ট, মানুষের কোমর পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হলো 1 মিটার, এবং দেয়ার ফুল হাইট ইজ অ্যাবাউট 1.7 মিটার। এবং একটা সচরাচর মানুষের গড় যে উচ্চতা সেটা হয় 1.7 মিটার বা 170 সেন্টিমিটার। তো ওইটার সাথে তুলনা করে ছবি দেখেই, ছবিটা ওই স্কেলে আঁকা হয়েছে, ওই তুলনা করে ল্যাম্পপোস্টের দৈর্ঘ্যটা মাপতে বলছে। এই প্রবলেমগুলো আমার আসলে খুব ভালো লাগে, খুব ভালো আইডিয়া। এখানেও একই রকম, একটা মানুষ দাঁড় করাই দিছে, এখন বলছে হাইট অফ দ্য ফেন্স, বেড়ার দৈর্ঘ্যটা বের করতে, লেংথ অফ দ্য ফেন্স, গাছের উচ্চতা কতটুকু, এখানে কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে। ওকে, মানে এগুলো খুব ভালো প্রবলেম। এগুলো আমাদের 19-এর বই, এগুলা আই থিঙ্ক এগুলা যোগ করা যেতে পারে। ওকে, আমার কাছে ইন্টারেস্টিং কিছু নাই। রাউন্ডিং টু এ গিভেন নাম্বার সিগনিফিকেন্ট ফিগার্স, এর আগে কি দিছে এটা, এখানে এস্টিমেশন দিছে, তাই না। ওকে, গিভেন নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কথা বলছে। সিগনিফিকেন্ট ফিগার নিয়ে আমি রিসেন্টলি এই বছরের শুরুতে, সম্ভবত না জানি গত বছরের শেষে, আমি প্রচুর কাজ করছি সিগনিফিকেন্ট ফিগারের উপরে। তো আমাদের বইগুলোতে এটা খুব একটা মানা হয় না, আমাদের দেশের বইগুলোতে। উচ্চ মাধ্যমিকের সিলেবাসে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক নিয়ে কথা আছে, দেখা যায় ওই জায়গাগুলো কেউই বোঝে না ঠিকঠাক, কেউ মানেও না, ঠিক আছে, এটা নিয়মগুলো কেউ মানেও না। আমি এখান থেকে একটু ইগনোর করব।
তারা আই থিঙ্ক খুব ভালো লিখছে এখানে, দেখে যেটা মনে হইতেছে। জিরোর জিরোর ভূমিকাটা এখানে ক্লিয়ার করছে। জিরো আসলে প্লেস ভ্যালু মেনটেন করার জন্য ইউজ হতে পারে, সেটা সিগনিফিকেন্ট নাও হইতে পারে। ফাইন, না আমার ইচ্ছা নেই। এস্টিমেটিং অ্যান্সার্স টু প্রবলেমস, অ্যান্সার এস্টিমেট করা, এগুলো ভালো, মানে প্র্যাকটিক্যাল দক্ষতা, ঠিক আছে এটা। প্রবলেমটা একটু দেখি, একটু দেখাই একবার। To estimate answers to problems, you can round each number to one significant figures, then carry out the calculation. যেমন জিম buys 24 golf balls at 3, 5, 7 each. এখন 24-এ সিগনিফিকেন্ট ডিজিট দুইটা, এবং এখানে যে প্রতি বলের যে দাম দেওয়া আছে এখানে সিগনিফিকেন্ট ডিজিট হলো 3টা। তো এখানে তারা বলতেছে তুমি চাইলে প্রত্যেকটা নাম্বারকে এক সিগনিফিকেন্ট ফিগারে আনো, এনে সে একটু ক্যালকুলেশন চাইলে করতে পারো। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট, ঠিক আছে। চাইলে আমরা 24 এবং 3.57কে গুণ করতে পারি, কিন্তু এখানে বলা হইতেছে এস্টিমেট করতে, এক্স্যাক্ট মানের দরকার নাই, মানে মুখোমুখি এস্টিমেট করা যেটা। তো 24কে আমি যদি দ্বিতীয় সিগনিফিকেন্ট ফিগার যে 4 এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা হলো 20, তাই না, 20। আর 3.75 এটাকে যদি আমি সিগনিফিকেন্ট ফিগার কেবল একটা রাখতে চাই, তাহলে আমি রাউন্ড করতে হবে, রাউন্ড করে এটা হবে 4। তো 4 20 80, এটা কিন্তু আমি মুখোমুখি হিসাব করে ফেলতে পারি। তাহলে এই যে 24টা বল যদি প্রত্যেকটার দাম যদি 3.75 হয়, $75 হয়, তাহলে আমার 24টা বল কিনতে মোট অ্যাপ্রক্সিমেট কস্ট হবে $80, মানে 80-এর আশেপাশে, ঠিক আছে। তো এগুলো বলে রাফ ক্যালকুলেশন, এবং পদার্থবিদ্যা এটাকে বলে ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন, ঠিক আছে। ওকে, গুড। চলে গেলাম সামনে। এস্টিমেটিং অ্যান্সার্স টু প্রবলেম ইনক্লুডিং ডিভিশন অ্যান্ড স্কোয়ার রুট। ডিভিশনের স্কোয়ার রুট থাকলে কীভাবে সিগনিফিকেন্ট ফিগার ক্যারি আউট করতে হয়। ওকে, এরপর তার এখানে একটা চ্যাপ্টারের নামই হলো লিমিটস অফ অ্যাকিউরেসি। ওয়াও, ভালো, তারা এটা সাধারণ গণিতে ওইগুলো পড়াশোনা করে। আমি তো দেখা যায় এগুলা ফিজিক্সে পড়ছি। আজকে আমি ভিডিও বানাইতেছি আর সে গাড়ি এসে পিপ পিপ করতেছে। দুটা মেজারমেন্টের যোগফল বিয়োগফল, এগুলো আমি একসময় সময় নিয়ে পড়বো। ওয়াও। এরপর আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এটা নিয়ে এটা আরেকদিন শুরু করি।